প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমি অনলাইন ক্লাসে। মোহাম্মদ মাহবুবুর রহমান। তোমরা যারা একাদশ শ্রেণীতে আছো, তোমাদের শিক্ষাবর্ষ 2020-2021। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমাদের 3 নাম্বার ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় পড়াবো, যেটার নাম হচ্ছে বিপণন পরিবেশ। তো বিপণন পরিবেশ আমাদের আজকে চ্যাপ্টার নাম বিপণন পরিবেশ। এখানে অনেকগুলো টপিকস আছে, সেই টপিকসগুলো আমরা একটার পর একটা আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা একটু শুনতে থাকো, আশা করি তোমাদের জন্য উপকার হবে। তো বিপণন পরিবেশে যাওয়ার আগে আমাকে প্রথমে বুঝতে হবে যে পরিবেশ কি বা পরিবেশ কাকে বলে। তো পরিবেশ আমরা ইংরেজিতে বুঝি এনভায়রনমেন্ট। তো বিপণন পরিবেশকে আমরা বলতে পারি মার্কেটিং এনভায়রনমেন্ট। তো মার্কেটিং এনভায়রনমেন্ট বা বিপণন পরিবেশ। তো যেটা আমরা প্রথমে বুঝবো হচ্ছে বিপণন পরিবেশ কাকে বলে। তো পরিবেশ আমরা অনেক আগে থেকে জানি, পরিবেশের সংজ্ঞাটা আমরা অনেক সময় পড়ছি যে আমাদের চারপাশে যা কিছু আছে তার সমষ্টিকে আমরা পরিবেশ বলতে পারি। তো পরিবেশ বলতে, বিপণন পরিবেশ বলতে কিছু শক্তি পক্ষ, কিছু প্রভাব বিস্তারকারী উপাদান, এইগুলার সমন্বয়ে গঠিত। তো আমরা সেই সংজ্ঞাটা একটু দেখব যে বিপণন পরিবেশ কাকে বলে। তো বিপণন পরিবেশ হচ্ছে কতিপয় নিয়ন্ত্রণ ও অনিয়ন্ত্রণযোগ্য উপাদান যা কোম্পানির কার্যক্রমকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে প্রভাবিত করে, তাকে আমরা বলতে পারি বিপণন পরিবেশ। তাহলে বললাম যে বিপণন পরিবেশ কিছু নিয়ন্ত্রণযোগ্য এবং অনিয়ন্ত্রণযোগ্য উপাদান যা কোম্পানির কার্যক্রমকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে। তো কিছু উপাদানগুলো আছে বিপণন পরিবেশে, কোম্পানি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে। কিছু উপাদান আছে যেগুলো কোম্পানির নিয়ন্ত্রণের বাইরে, যেগুলো ইচ্ছা করলেই কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে না। তো বিপণন পরিবেশকে মেনলি আমরা দুই ভাগে ভাগ করতে পারি, বা মার্কেটিং এনভায়রনমেন্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলছি হচ্ছে ব্যষ্টিক পরিবেশ, আর একটা হচ্ছে সামষ্টিক পরিবেশ। তো ব্যষ্টিক পরিবেশকে যেটা আমরা বুঝি, ব্যষ্টিক পরিবেশ হচ্ছে মাইক্রো এনভায়রনমেন্ট। তো মাইক্রো এনভায়রনমেন্ট, যেটাকে মাইক্রো হচ্ছে ক্ষুদ্র, ক্ষুদ্র মানে যাকে আমরা ক্ষুদ্র বলি, সেই হচ্ছে ব্যষ্টিক পরিবেশ, যাকে আমরা বলবো মাইক্রো এনভায়রনমেন্ট। মাইক্রো এনভায়রনমেন্ট, যেমন আমরা বলি মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ, সেখান থেকেই সেই মাইক্রো বিষয়টাই হচ্ছে ক্ষুদ্র। তো এই মাইক্রো শব্দটা, ইংরেজি প্রতিশব্দ মাইক্রো, এটা গ্রিক শব্দ মিক্রোস থেকে আসছে, যেটার অর্থ হচ্ছে ক্ষুদ্র, মিক্রোস, MIKROS। মিক্রোস, মিক্রোস শব্দের অর্থ ক্ষুদ্র। তো আমরা ব্যষ্টিক পরিবেশ বা যে ছোট পরিবেশ বা ছোট মাইক্রো এনভায়রনমেন্ট বলবো, সেটাকে আমরা একটু সংজ্ঞাটা দেখি যে ব্যষ্টিক পরিবেশটা কাকে বলে। তো যেটাকে বললাম যে ব্যষ্টিক পরিবেশটা হচ্ছে ইংরেজি প্রতিশব্দ মাইক্রো, এই শব্দটা গ্রিক শব্দ, ল্যাটিন শব্দ বা গ্রিক শব্দ মিক্রোস থেকে আসছে, যার অর্থ ক্ষুদ্র। তো তাহলে আমরা সংজ্ঞায় চলে যাই যে ব্যষ্টিক পরিবেশ কাকে বলে। তো যে সকল শক্তি পক্ষ বা উপাদান নিয়ন্ত্রণযোগ্য, ইচ্ছা করলেই কোম্পানি সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, পরিবর্তন করতে পারে, সেই ধরনের উপাদানকে আমরা বলতে পারি ব্যষ্টিক পরিবেশ, বা এই সংজ্ঞাকে আমরা বলতে পারি ব্যষ্টিক পরিবেশ। যেমন এখানে আমরা বলতে পারি কোম্পানি, তারপরে সরবরাহকারী, তারপরে বাজার মধ্যস্থ কারবারি, জনগোষ্ঠী, তারপরে ক্রেতা, প্রতিযোগী, এইগুলোকে আমরা বলতে পারি ব্যষ্টিক পরিবেশ। এবার আমরা সামষ্টিক পরিবেশে যাব। সামষ্টিক পরিবেশ যেটাকে আমরা বলবো, সেটাকে আমরা বলবো বড় পরিবেশ, এটাকে আমরা বলবো ম্যাক্রো এনভায়রনমেন্ট। ম্যাক্রো এনভায়রনমেন্টটা সামষ্টিক পরিবেশ, এটা
ইংরেজি শব্দ হচ্ছে ম্যাক্রো, MACRO, ম্যাক্রো। এই শব্দটা গ্রিক শব্দ মিক্রোস থেকে আসছে, মিক্রোস, MIKROS, মিক্রোস থেকে আসছে, যার অর্থ হচ্ছে বৃহৎ। তো তাহলে আমরা এবার দেখব যে সামষ্টিক পরিবেশের সংজ্ঞা বা সামষ্টিক পরিবেশ কাকে বলে বা ম্যাক্রো এনভায়রনমেন্ট কাকে বলে। যে ধরনের, এটা হচ্ছে আমাদের ব্যষ্টিক পরিবেশের একেবারে বিপরীত একটা সংজ্ঞা। তো ব্যষ্টিক পরিবেশটা কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে, ইভেন যদি আমরা সহজভাবে বলতে চাই তো সামষ্টিক পরিবেশটা কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে না, সেটা নিয়ন্ত্রণের বাইরে। তো আমরা এইভাবে সংজ্ঞাটা দিতে পারি সামষ্টিক পরিবেশের, যে ধরনের শক্তি, পক্ষ এবং উপাদান কোম্পানির কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাবিত করে, ইভেন ইচ্ছে করলেই এই ধরনের উপাদানগুলোকে কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে না, তাকে আমরা বলতে পারি সামষ্টিক পরিবেশ। তো সামষ্টিক পরিবেশের অনেকগুলো উপাদান আছে যেগুলো ইচ্ছে করলেই কোম্পানি সেগুলো নিয়ন্ত্রণ করতে পারে না, যেমন জনসংখ্যাগত পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। এই ধরনের উপাদানগুলো ইচ্ছা করলেই কোম্পানি সেগুলো নিয়ন্ত্রণ করতে পারে না, সেই জন্য আমরা এগুলোকে বলছি ম্যাক্রো এনভায়রনমেন্ট বা সামষ্টিক পরিবেশ। ইভেন আমরা বলছি যে কোম্পানি সেটাকে ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারবে না, ইভেন কোম্পানির কার্যক্রমের উপরে এটা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে কয়েকটা বিষয় দেখলাম। একটা হচ্ছে যে মার্কেটিং এনভায়রনমেন্ট বা বিপণন পরিবেশের সংজ্ঞা কাকে বলে, আর একটা দেখলাম যে ব্যষ্টিক পরিবেশ বা মাইক্রো এনভায়রনমেন্টের সংজ্ঞা, আর 3 নাম্বার যেটা আমরা দেখলাম যে সামষ্টিক পরিবেশ বা ম্যাক্রো এনভায়রনমেন্ট, সেটার সংজ্ঞা। ইভেন এখানে কিছু উপাদানের কথাও আমি বললাম। তো এবার আমি তোমাদের সাথে আলোচনায় যাব হচ্ছে ব্যষ্টিক পরিবেশের যে ধরনের উপাদান আছে সেই উপাদানগুলো আমি একটা একটা করে আলোচনা করব। ব্যষ্টিক পরিবেশে তোমরা 6টা উপাদান পাবা। ছয়টা উপাদান আমরা দেখব ব্যষ্টিক পরিবেশে। এক নম্বর উপাদান হচ্ছে কোম্পানি। শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, ব্যষ্টিক পরিবেশের এখানে উপাদান, 1 নম্বর উপাদান হচ্ছে আমাদের কোম্পানি। তো কোম্পানি একটা উপাদান আমরা বলবো। তাহলে কোম্পানি কাকে বলে আমাদের সেটা প্রথমেই জানতে হবে, যে কোম্পানি বলতে আমরা কি বুঝি। কোম্পানি হচ্ছে কতিপয় ব্যক্তি যখন একত্রিত হয় এবং আইনগতভাবে একটা ব্যবসা পরিচালনা করে, তাকে আমরা বলতে পারি কোম্পানি। কতিপয় ব্যক্তির সমন্বয়ে গঠিত আইনসঙ্গত ব্যবসায় প্রতিষ্ঠান, তাকে আমরা বলবো কোম্পানি। তো কোম্পানির ভিতরে দেখা যাচ্ছে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। আমরা কোম্পানির প্রথমেই যদি আমরা দেখি, এখানে তোমাদের পারচেজিং ডিপার্টমেন্ট থাকে, প্রোডাকশন ডিপার্টমেন্ট থাকে বা উৎপাদন বিভাগ থাকে, ক্রয় বিভাগ থাকে, হিসাব বিভাগ থাকে, মার্কেটিং বিভাগ থাকে, মানব সম্পদ উন্নয়ন বিভাগ থাকে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট থাকে। এই ধরনের অনেকগুলো বিভাগ থাকে। ইভেন একটা বিভাগের সাথে আরেকটা বিভাগের সমন্বয় থাকতে হয়। একটা বিভাগের যদি একটা বিভাগের সাথে আরেকটা বিভাগের সমন্বয় বা লিয়াজও যদি না থাকে, তাহলে মার্কেটিংয়ের যে পরিবেশ বা এর ভিতরে যে কোম্পানিটা আছে সেই কোম্পানির উদ্দেশ্য সফলভাবে মানে বাস্তবায়িত হবে না। একটা বিভাগ যদি আরেকটা বিভাগকে মানে কোঅপারেট না করে, সহযোগিতা না করে, তাহলে কোম্পানির যে উদ্দেশ্য থাকবে বা টার্গেট থাকবে সেটা কখনো বাস্তবায়িত হবে না। আমি তোমাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিই যে কেন এটা বাস্তবায়িত হবে না। ধরে নাও যে উৎপাদন বিভাগ কোনো কিছু উৎপাদন করবে, তার জন্য তাকে কাঁচামাল কিনতে হবে। সেইখানে যদি ফিনান্স ডিপার্টমেন্ট তাকে উৎপাদন বিভাগকে বা পারচেজ ডিপার্টমেন্টকে অর্থ সরবরাহ না করে, তাহলে দেখা যাচ্ছে ঠিক সময়ে পণ্যটা উৎপাদন হবে না। ইভেন যখন মার্কেটিং ডিপার্টমেন্টের পণ্যটা বাজারে দরকার হবে, তখন সে সময় মতো পণ্যটা বাজারে সাপ্লাই দিতে পারবে না। এখানে কোম্পানির যে উদ্দেশ্য ছিল প্রফিট ম্যাক্সিমাইজেশন বা সার্ভিস দেওয়া, সেটা কিন্তু সে
ইচ্ছাটা পূরণ করতে পারছে না। তো ইচ্ছা করলে এই বিভাগগুলোর ভিতরে সমন্বয় সাধন খুব সুষ্ঠুভাবে সুচারুভাবে ইচ্ছা করলে কোম্পানি সেটা মানে চেষ্টা করলে কোম্পানি পারে, এটা কোম্পানির নিয়ন্ত্রণের ভিতরে শতভাগ থাকে। সেই জন্য এই বিভাগকে আমরা বলবো বা কোম্পানিকে আমরা বলতে পারি ব্যষ্টিক পরিবেশের 1 নম্বর উপাদান। ইভেন এই বিভাগগুলোর ভিতরে সমন্বয় সাধন কেমন হবে, কেমনভাবে সেগুলো কার্যক্রম পরিচালনা করবে, ইচ্ছা করলে কোম্পানি সেটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে। এবার আমরা পরবর্তীতে যাব, যেটাকে আমরা বলবো সরবরাহকারী। তো সরবরাহকারী আমরা বলতে এখানে বুঝবো যে যারা কোম্পানির পণ্য দেখা যাচ্ছে যে ভোক্তা এবং ক্রেতার কাছে পৌঁছায় দেয়, যেমন আমাদের পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, ডিলার, এজেন্ট, এই ধরনের ব্যক্তিকে আমরা বলতে পারি সরবরাহকারী। তো এখন এই সরবরাহকারী কেমন হবে এবং সরবরাহকারীকে কোম্পানি কিভাবে নিয়ন্ত্রণ করবে, এটা ইচ্ছা করলে কোম্পানি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাটা সবসময় করতে পারে। ইভেন সে একটা সরবরাহকারীকে বাদ দিয়ে অন্য সরবরাহকারীর কাছে সে যেতে পারে, ডিলার বা এজেন্টকে সে নিয়োগ করতে পারে। তো এটা দেখা যাচ্ছে কোম্পানির একটা ফেভারে থাকে বা ফেভারেবল কন্ডিশনে থাকে। তো সেজন্য এটাকে আমরা বলতে পারি ব্যষ্টিক পরিবেশের একটা উপাদান, যেটা হচ্ছে সরবরাহকারী। সরি, আমি এখানে সরবরাহকারী সংজ্ঞাটা তোমাদের ভুল বলে ফেলছি। সরবরাহকারী এরকম হবে যারা আমাদের একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে অনেক ধরনের উপাদান দরকার হয়, এই উপাদানগুলো সরবরাহকারী সেগুলা মানে প্রতিষ্ঠানে সাপ্লাই দেয়। ইভেন এই সরবরাহকারীর উপাদানগুলো নিয়েই প্রতিষ্ঠান সচল থাকে, তার উৎপাদন কার্যক্রমকে মানে গতিশীল রাখে। প্রতিষ্ঠান পরিচালনার জন্য অনেক ধরনের বিষয় লাগে, যেমন কাঁচামাল লাগতে পারে, অনেক সরঞ্জাম লাগতে পারে, এগুলো যারা সরবরাহ করে তাদেরকে আমরা বলতে পারি সরবরাহকারী বা সাপ্লায়ার। এদের সাথে প্রতিষ্ঠানের একটা ভালো বা সুসম্পর্ক বজায় রাখতে হয়। ইভেন ইচ্ছা করলে সাপ্লায়ারকেও প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে পারে। সাপ্লায়ার যদি একটা সাপ্লায়ার থাকে অনেক সময়, সেটা প্রতিষ্ঠানের সাথে অনেক সময় বিক্রয় করতে পারে, তাকে জিম্মি করে ফেলতে পারে। এখানে প্রতিষ্ঠান যদি একাধিক সরবরাহকারী রাখে বা নিয়োগ দেয়, তাহলে প্রতিষ্ঠানের জন্য সেটা তাদের একটা অনুকূল পরিবেশে থাকবে। আমি তোমাদের একটা এক্সাম্পল দিব, তার দ্বারা তোমরা খুব সহজেই বুঝতে পারবা যে সরবরাহকারী একাধিক থাকলে কি সুবিধা, ইভেন একাধিক না থাকলে কি অসুবিধা। তো দেখো যে কোনো অটো রাইস মিলের যদি সরবরাহকারী থাকে একটা, ধানের দাম বেড়ে গেলে বা ধান সে দামের অজুহাত দিয়ে সরবরাহ বন্ধ করে দিতে পারে। ওই সময় যদি কোম্পানির কাছে একাধিক সরবরাহকারী থাকে, একটা সরবরাহকারী তাকে ধান সরবরাহ করতে ব্যর্থ হলেও আর একটা সরবরাহকারী দেখা যাচ্ছে তাকে সেই ধানটা সরবরাহ করবে, ইভেন তাকে জিম্মি করতে পারবে না, যেহেতু তার একাধিক সরবরাহকারী আছে। তো সেজন্য সরবরাহকারীর কাছ মানে ক্ষেত্রে কোম্পানির উচিত একাধিক সরবরাহকারী নিয়োগ দেয়া, যার দ্বারা দেখা যাচ্ছে তার উৎপাদন সবসময় গতিশীল রাখা যায়। আর একটা হচ্ছে বিপণন মধ্যস্থ কারবারি। তো বিপণন মধ্যস্থ কারবারি কারা? যারা কোম্পানির পণ্যটা ভোক্তা বা ক্রেতার কাছে পৌঁছায় দেয়, যেমন আমরা বলছি পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, তারপরে ডিলার, এজেন্ট, এদেরকে আমরা বলছি উৎপাদন মধ্যস্থ কারবারি। এরা ইচ্ছা করলে কোম্পানি এদেরকে শতভাগ নিয়ন্ত্রণ করতে পারে, কোম্পানি এদের মাধ্যমে তার পণ্য বা সেবাটা ভোক্তার কাছে সরাসরি পৌঁছায় দেয়। এবার আমরা আর একটা যে টপিকসটা দেখব সেটা হচ্ছে ক্রেতা। তো ক্রেতা কাকে বলে? যাকে আমরা বলছি কাস্টমার, যারা কোম্পানির পণ্য ক্রয় করার পরে সে নিজেও ব্যবহার করতে পারে। সে নিজে যদি ব্যবহার করে সে হবে ভোক্তা, আর যদি সে পরবর্তীতে বিক্রয়ের উদ্দেশ্যে সেটা ক্রয় করে তখন সে হবে ক্রেতা। তো ক্রেতা কে হবে, কিভাবে মানে ক্রেতাকে নিয়ন্ত্রণ করা যায়, এটাও ব্যষ্টিক পরিবেশের ভিতরেই একটা ক্রেতা একটা অংশ। তো ইচ্ছা করলে এই ক্রেতাকেও কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে শতভাগ। আর একটা হচ্ছে প্রতিযোগী। তো প্রতিযোগী কারা? যাদেরকে প্রতিযোগীকে আমরা বলি যে কম্পিটিটর। তো প্রতিযোগী বিষয় হচ্ছে যারা সমজাতীয় পণ্য বানায়। হয়তো একজন সাবান বানায় একটা কোম্পানি, তার আর একটা কোম্পানি হচ্ছে তার প্রতিযোগী। ধরে নাও যে লাক্স সাবানের প্রতিযোগী হচ্ছে স্যান্ডেলিনা, বা লাক্সের প্রতিযোগী হচ্ছে মেরিল। মেরিলও সাবান বানায়, লাক্সও সাবান বানায়। তো এখানে প্রতিযোগীকে ইচ্ছা করলেও কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে অনেকভাবে। যেমন প্রতিযোগী যদি কোনো পণ্যের কোয়ালিটি বাড়ায়, কোম্পানিকেও সেই পণ্যের কোয়ালিটি বাড়াইতে হবে। প্রতিযোগী যদি কোনো পণ্যের দাম কমায় দেয়, কোম্পানিকেও সেইভাবে
কৌশল অবলম্বন করতে হবে। তো তার দ্বারা আমরা যেটা বুঝতে পারছি যে প্রতিযোগীও একটা ব্যষ্টিক পরিবেশের উপাদান, যেটাকে কোম্পানি ইচ্ছা করলে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারে। এবং প্রতিযোগী কেমন ধরনের কৌশল অবলম্বন করছে তার উপরে ডিপেন্ড করে বা নির্ভর করে কোম্পানিকে কাউন্টার অ্যাটাক বা তার বিরুদ্ধে পাল্টা কৌশল আমাদের অবলম্বন করতে হবে। সে মানে প্রতিযোগীকে কাউন্টার করার জন্য কোম্পানিগুলো নতুন ধরনের কলা কৌশলগুলো সেখানে অ্যাপ্লাই করে। আর একটা হচ্ছে জনগোষ্ঠী, যারা কোম্পানির কার্যক্রমকে বা উৎপাদনের কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে তাদেরকে আমরা বলতে পারি জনগোষ্ঠী। তো জনগোষ্ঠীর ক্ষেত্রে আমরা অনেকগুলো পাই, মানে এখানে ভাগ আছে, যেমন স্থানীয় জনগোষ্ঠী, সরকারি জনগোষ্ঠী, চাপ প্রয়োগকারী জনগোষ্ঠী, তারপরে কোম্পানির ভিতরে অভ্যন্তরীণ জনগোষ্ঠী থাকে। অভ্যন্তরীণ জনগোষ্ঠী তোমাকে একটা এক্সাম্পল আমরা তোমাদেরকে দিব আমি, যেটা হচ্ছে তোমার CBA, কালেকটিভ বার্গেনিং এজেন্ট। এটা হচ্ছে অভ্যন্তরীণ জনগোষ্ঠী। এটা হচ্ছে শ্রমিকদের পক্ষে, এরা হচ্ছে শ্রমিক নেতা, মালিকদের সাথে শ্রমিকদের অধিকার স্বার্থ নিয়ে দেনা দরবার করে, শ্রমিকের বেতন বাড়ানো, ছুটি বা ওভার টাইম দেয়া, এই ধরনের বিষয়গুলো আলোচনা করে। এদেরকে যদি কোম্পানিগুলো মানে তাদের সাথে সমন্বয় করে চলতে পারে, তো অভ্যন্তরীণ জনগোষ্ঠীকেও কোম্পানি ইজিলি কন্ট্রোল করতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে। এই ধরনের সরকারি জনগোষ্ঠী, তারপরে নাগরিক সমাজ, এই ধরনের জনগোষ্ঠীকেও ইচ্ছা করলে কোম্পানি তার পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে মানে তার নিয়ন্ত্রণের ভিতরে বা আওতার ভিতরে রাখতে পারে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে তাহলে ব্যষ্টিক পরিবেশ নিয়ে আমি আলোচনা করলাম, ব্যষ্টিক পরিবেশের 6টা উপাদান নিয়ে। এবার আমরা সামষ্টিক পরিবেশ নিয়ে আলোচনা করব। তো সামষ্টিক পরিবেশের অনেকগুলো উপাদান আছে, তো আমরা দেখি কতটুকু আলোচনা করা যায়। সামষ্টিক পরিবেশ সামষ্টিক পরিবেশের একটা মূল যে উপাদান আমরা দেখব সেটা হলো জনসংখ্যাগত উপাদান বা জনসংখ্যাগত পরিবেশ। জনসংখ্যাগত পরিবেশ সামষ্টিক পরিবেশের একটা উপাদান। তোমরা দেখছো যে সামষ্টিক পরিবেশের একটা উপাদান হলো জনসংখ্যাগত উপাদান। তো জনসংখ্যাগত উপাদান বলতে গেলে অনেক বিষয়ের একটা সমন্বয় থাকে, শুধু একটা বিষয়কে এখানে মানে ইন্ডিকেট করা যায় না। তো জনসংখ্যাগত উপাদান বলতে আমরা এখানে বুঝবো যে মানুষের শিক্ষা, তার বয়স, তার জেন্ডার, তারপরে তার সামাজিক স্ট্যাটাস, সব কিছুকে মিলাই যখন আমি একটা সমষ্টিক আকারে দেখব বা সমন্বয় করে দেখব, সেটাকে আমরা বলতে পারি জনসংখ্যাগত পরিবেশ। তো এই বিষয়গুলোকেও অনেক সময় দেখা যাচ্ছে যে কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে না। তোমাকে আমি একটা কথা বলি যে একটা দেশে জন্ম হার কেমন হবে, সেইখানে শিশুদের সংখ্যা কেমন হবে, বয়স্কদের সংখ্যা কেমন হবে, বা একটা দেশের অর্থনৈতিক, একটা দেশের মানুষ কেমন শিক্ষিত হবে, শিক্ষার হার কম হবে না বেশি হবে, তাদের সাক্ষরতার হার বেশি আছে কি না, এটা কিন্তু ইচ্ছা করলেই দেখা যাচ্ছে যে কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে না। আফ্রিকার একটা দেশ, আমি যদি কঙ্গোর কথা বলি, কঙ্গের শিক্ষা হার অল্প না বেশি, ইচ্ছা করলে কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারবে না। সেটা হচ্ছে সরকার কিভাবে সেই শিক্ষার হারকে বাড়ানোর চেষ্টা করছে, সরকার কি পরিমাণ শিক্ষা খাতে বাজেট রাখছে, তারপরেই নির্ভর করবে যে শিক্ষা খাতের মানে অনুপাত বা সংখ্যা কেমন হবে, বা পরিসংখ্যানটা কম হবে না বেশি হবে, শিক্ষিত হবে মানুষ না বেশি অশিক্ষিত হবে। এই ধরনের অনেকগুলো বিষয় থাকে। আবার আমরা যদি বলি যে সামাজিক মর্যাদা বা সোশ্যাল স্ট্যাটাস কেমন হবে, তো একটা দেশের অর্থনৈতিক অবস্থার উপরে দেখা যাচ্ছে সামাজিক মর্যাদা বা সোশ্যাল স্ট্যাটাস ডিপেন্ড করে। সেখানে ইচ্ছা করলেই কোম্পানি মানুষকে বড় লোক বা গরিব বানাই দিতে পারে না।
তো এই বিষয়গুলো থাকে। আর একটা হচ্ছে প্রাকৃতিক একটা পরিবেশ থাকে, যে প্রাকৃতিক পরিবেশকে অনেক সময় কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে না। অনেক বিষয় থাকে যে যেগুলো আমাদের প্রাকৃতিক পরিবেশের উপাদান থাকে। তো প্রাকৃতিক পরিবেশের একটা উপাদান হচ্ছে খনিজ সম্পদ। এখানে আমাদের তেল, গ্যাস, কয়লা অনেক কিছু পাই। একটা এক্সাম্পল দিই, দেখা যাচ্ছে যে বিশ্বের আমেরিকা, চীন, অস্ট্রেলিয়া, কানাডা এইসব দেশগুলোতেও খনিজ সম্পদ অনেক থাকার কারণে যারা এই ধরনের তেল, গ্যাস, খনিজ, কয়লা এই ধরনের উপাদানগুলো ব্যবহার করে কোনো পণ্য উৎপাদন করে, তাদের জন্য অনেক সহজ হয়, তারা চিপ রেটে সেখানে উৎপাদন করতে পারে। কিন্তু জাপানের মতো একটা দেশকে যদি দেখো, সেখানে খনিজ সম্পদের কোনো প্রাপ্তি নাই, সেখানে সব কিছুই তারা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। তো সেখানে ইচ্ছা করলেই তাদের কোম্পানি যে খনিজ সম্পদ জাপানে তৈরি করে ফেলবে, সেটাও সম্ভব না। তো প্রাকৃতিক একটা ব্যাপার এখানে সব সময় নির্ভর করে, যেটা একটা বড় ফ্যাক্টর সামষ্টিক পরিবেশের। আর একটা হচ্ছে আমরা এরপরে যাব হচ্ছে অর্থনৈতিক উপাদান। তো অর্থনৈতিক উপাদান বিষয়টা এরকম যে একটা দেশের অর্থনৈতিক অবস্থা কেমন হবে, সেই দেশ ধনী হবে না দরিদ্র, মানে অর্থনৈতিক উচ্চ শিখরে অবস্থান করবে, সেটাও কিন্তু আমরা নির্ধারণ কোনো কোম্পানি করতে পারে না। এটা সেই দেশের প্রাকৃতিক সম্পদ, সেই দেশের শিক্ষার হার, সেই দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন সব কিছুর উপর নির্ভর করে যে সেই দেশের অর্থনৈতিক অবস্থা কেমন হবে। প্রযুক্তিগত পরিবেশটা কেমন হবে, এটাও আসলে কোম্পানির নিয়ন্ত্রণের বাইরে। যেমন দেখা যাচ্ছে সরকার যেখানে বেশি পরিমাণ গবেষণা উন্নয়নের ক্ষেত্রে ইনভেস্ট করছে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেশি সুযোগ দিচ্ছে, সেই সব উন্নত বিশ্বই দেখা যাচ্ছে প্রযুক্তির দিক দিয়ে প্রতিনিয়ত আবিষ্কার করছে, প্রতিনিয়ত তারা নতুন নতুন প্রযুক্তির সাথে আমাদেরকে পরিচয় করাই দিচ্ছে। যেমন আমেরিকা তার প্রযুক্তির পেছনে অনেক ব্যয় করে, সেজন্য আমেরিকাতে সিলিকন ভ্যালি একটা শহর, সেখানে গুগল, ইয়াহু, ফেসবুক প্রতিটা প্রতিষ্ঠান সেখান থেকেই তৈরি হচ্ছে। ইভেন তারা সারা বিশ্বে তাদের যে প্রযুক্তিগত উৎকর্ষতা, সেই সুবিধাটা আমাদের ছড়িয়ে দিচ্ছেন। এটা আমরা একটা দেখছি। আর একটা হচ্ছে রাজনৈতিক উপাদান। রাজনৈতিক উপাদান আসলে কোম্পানির নিয়ন্ত্রণের একেবারেই বাইরে। একটা কোম্পানি যদি ইচ্ছা করে, রাজনৈতিক দলগুলো যে এরকম হরতাল, অবরোধ, এই ধরনের কর্মসূচিগুলো দেয়, এগুলো ইচ্ছা করলেই দেখা যাচ্ছে কোম্পানি সেগুলোকে ওভারকাম করতে পারে না। যেমন আমাদের দেশে অনেক সময় হরতাল দেয় ব্যবসায়ীরা, গার্মেন্টস ব্যবসায়ীরা ঢাকা থেকে হয়তো চিটাগাংয়ে তাদের পণ্যটা ঠিক সময়ে জাহাজে শিপমেন্ট দিতে পারে না। তো এই ধরনের কারণে তাদের ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হয়, বাধাগ্রস্ত হয়। তো এই কারণগুলো তো দেখা যাচ্ছে যে রাজনৈতিক উপাদানটাও কোম্পানির নিয়ন্ত্রণের একেবারে বাইরে। আর একটা হচ্ছে সাংস্কৃতিক উপাদান। কিছু কিছু বিষয় থাকে, সংস্কৃতি হচ্ছে মানুষের বিশ্বাস, তার জীবনধারা, তার লাইফস্টাইল সব কিছুকে মিলাই আমরা সংস্কৃতি বলতে পারি। তো সাংস্কৃতিক উপাদানও অনেক সময় কোম্পানির নিয়ন্ত্রণের বাইরে থাকে। যেমন বাংলাদেশের সংস্কৃতির সাথে ইচ্ছা করলেই আমরা মদ, জুয়া, ক্যাসিনো, তারপরে শুকুরের মাংস, এগুলোকে আমরা মিলাইতে পারবো না। আবার ইন্ডিয়ার সংস্কৃতি বা আমরা যদি একটা হিন্দু দেশের সংস্কৃতির সাথে যাই, সেখানে আমরা জায়নামাজ, তসবি, এই ধরনের টুপি, এই ব্যবসাগুলোও করতে পারবো না। তো সাংস্কৃতিক বিশ্বাস যেভাবে তৈরি হয়, সেটাই তার গোড়াপত্তন করে। ইচ্ছা করলেই যে কোম্পানি সেটাকে চেঞ্জ করে ফেলবে, এটা করার কোনো সুযোগ থাকে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো। আজকে আমরা অনলাইন ক্লাস এই পর্যন্তই তোমাদের সাথে শেষ করছি। আশা করি তোমরা